আজ আমরা এক অসাধারণ যাত্রায় প্রবেশ করতে যাচ্ছি। একজন যুবকের গল্প, যিনি মাত্র 17 বছর বয়সে একটি বিশাল অঞ্চল জয় করে ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন। তিনি হলেন মোহাম্মদ বিন কাসেম, সিন্ধু বিজয়ের মহানায়ক। আপনি কি জানেন এই তরুণ সেনাপতি কিভাবে একজন শক্তিশালী রাজাকে পরাজিত করে দক্ষিণ এশিয়াতে ইসলামের প্রথম দরজা খুলে দিয়েছিলেন? আজ আমরা তার জীবনের রোমাঞ্চকর গল্প শুনব, তার সাহসিকতা, তার কৌশল আর তার অবিশ্বাস্য উত্তরাধিকার সম্পর্কে জানব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের গল্প শুরু হয় 695 খ্রিস্টাব্দে আরবের তায়েব শহরে। এখানে জন্ম নেন ইয়ামউদ্দিন মোহাম্মদ বিন কাসেম আস-সাকাফি। তার পরিবার ছিল বনু সাফিক গোত্রের, যারা ছিল আরবের একটি প্রভাবশালী উপজাতি। তার বাবা কাসেম বিন ইউসুফ মারা যান যখন মোহাম্মদ খুবই ছোট, কিন্তু ভাগ্য তাকে একা ফেলে দেয়নি। তার চাচা হাজ্জাজ বিন ইউসুফ, যিনি ছিলেন উমাইয়া খিলাফতের একজন শক্তিশালী গভর্নর, তাকে নিজের ছেলের মতো করে বড় করেন। হাজ্জাজ ছিলেন একজন কঠোর, বুদ্ধিমান এবং দূরদর্শী নেতা। তিনি মোহাম্মদকে যুদ্ধবিদ্যা, রাজনীতি আর প্রশাসনের প্রশিক্ষণ দেন। কল্পনা করুন একটি ছোট ছেলে যার কাঁধে ভবিষ্যতের বিরাট দায়িত্ব অপেক্ষা করছে। কিন্তু মোহাম্মদ শুধু তরবারি চালাতে শেখেননি, তিনি শিখেছিলেন কৌশল, ধৈর্য আর নেতৃত্বের গুণ। তার যৌবনে তিনি এতটাই দক্ষ হয়ে ওঠেন যে হাজ্জাজ তাকে পারস্যের একটি বিদ্রোহ দমনে দায়িত্ব দেন। আর সেখানে তিনি প্রমাণ করেন তিনি কেবল একজন যোদ্ধা নন, একজন জন্মগত বিজেতা। এই সাফল্যই তাকে সিন্ধু অভিযানের জন্য প্রস্তুত করে। সিন্ধু বিজয় অভিযান সম্পর্কে জানার পূর্বে আমরা একটু সংক্ষেপে জেনে নেব ঐতিহাসিক চরিত্রগুলো সম্পর্কে। হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ ছিলেন উমাইয়া খিলাফতের প্রধান উজির ও সেনাপতি, যিনি মোহাম্মদ বিন কাসেমকে সিন্ধু অভিযানে পাঠিয়েছিলেন। তিনি ছিলেন কঠোর শাসক এবং কৌশলী সেনানায়ক, যার পরিকল্পনা ও রসদ সরবরাহের সুবাদে মোহাম্মদ বিন কাসেম সফলতা অর্জন করেন। হাজ্জাজ কঠোর শাসন ব্যবস্থা এবং শত্রুদের বিরুদ্ধে নির্মম নীতি গ্রহণ করতেন। রাজা দাহির। সিন্ধুর রাজা দাহির ছিলেন একজন সাহসী ও গর্বিত শাসক, তবে মাত্রা অতিরিক্ত অহংকার এবং গর্ব মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। রাজা দাহির তার সাম্রাজ্য রক্ষা করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলেন। তার নেতৃত্বে সেনাবাহিনী বীরত্বের পরিচয় দিলেও আরবদের উন্নত যুদ্ধকৌশল আর অস্ত্রের কাছে পরাজিত হয়। এবার আসুন সিন্ধু অভিযানের পটভূমিতে। 1711 খ্রিস্টাব্দ। আরব বণিকরা ভারতের সঙ্গে বাণিজ্য করতেন, কিন্তু একদিন 7টা আরব জাহাজ সিন্ধুর রাজ্যের দেবল বন্দরে ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা পুরুষদের হত্যা করে এবং নারী ও শিশুদের বন্দী করে তাদের উপর বীভৎস নির্যাতন চালায়। জাহাজগুলোতে অনেক হজযাত্রী ছিল, তাদেরকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনার সঙ্গে সিন্ধুর রাজা দাহির জড়িত ছিল। এই খবর যখন বাসরার গভর্নর হাজ্জাজের কাছে পৌঁছায়, তিনি ক্রোধে ফেটে পড়েন। তিনি সিন্ধুর রাজা দাহিরের কাছে বন্দীদের মুক্তির দাবি জানান, কিন্তু দাহির জানান এটা তার নিয়ন্ত্রণের বাইরে। এই উত্তর হাজ্জাজের জন্য যুদ্ধের ঘোষণার মতোই ছিল। হাজ্জাজ ব্যাপারটি খলিফা আল ওয়ালিদকে জানান। হাজ্জাজ সিদ্ধান্ত নেন সিন্ধু জয় করতে হবে, কিন্তু কাকে পাঠাবেন? তার প্রিয় ভাতিজা মোহাম্মদ বিন কাসেমের ওপর ভরসা করেন। তিনি 6000 অশ্বারোহী, 6000 পদাতিক সৈনিক আর বিপুল পরিমাণ রসদ নিয়ে সিন্ধুর দিকে যাত্রা শুরু করেন। তিনি মাকরানের পথে এগোন। সেখানে আমির মোহাম্মদ হারুন তাকে অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করেন। এবার তিনি পৌঁছে যান সিন্ধুর প্রথম দুর্গে, দেবল বন্দরে। দেবল ছিল সিন্ধু অঞ্চলের একটি শক্তিশালী বন্দর নগরী। মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে বিশাল আরব বাহিনী এই শহর দখল নেওয়ার জন্য প্রস্তুতি নেয়। আরব সৈনিক মূলত তুর্কি ও ইরানি সৈন্যদের সমন্বয়ে গঠিত ছিল এবং তারা সুসজ্জিত যুদ্ধযান, অশ্বারোহী ও অগ্নিবাণ ব্যবহার করেছিল। দেবলের প্রধান দুর্গের কেন্দ্রবিন্দু ছিল বিশাল একটি মন্দির, যা প্রতিরক্ষা ব্যবস্থার মূল কেন্দ্র ছিল, যার উপরে একটি লাল পতাকা উঠত। স্থানীয়রা বিশ্বাস করত এই পতাকা থাকলে দেবল অজেয়। কিন্তু মোহাম্মদ বিন কাসেমের কাছে এইসব কিছুই ছিল না। তিনি তার মাঙ্গনিল ব্যবহার করে মন্দিরের চূড়া ধ্বংস করে দেন। পতাকা পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে আরব বাহিনী শহরের দুর্গ ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড আক্রমণ চালায়। শহরের প্রতিরক্ষাকারীরা বীরত্বের সঙ্গে লড়াই করলেও মোহাম্মদ বিন কাসেম তার বিশাল মাঙ্গানেল দিয়ে দুর্গের প্রধান মন্দির ধ্বংস করে দেয়। এতে প্রতিরক্ষাকারীদের মনোবল ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত দেবল আরবদের নিয়ন্ত্রণে চলে আসে।
দেবলের পতনের পর স্থানীয় জাট ও মেট সম্প্রদায় তার সঙ্গে যোগ দেয়। দেবল বিজয়ের পর মুহাম্মদ বিন কাসিম সিন্ধুর রাজধানী আরোরের দিকে অগ্রসর হন। রাজা দাহির তার সৈন্যদের নিয়ে আরোরের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেন। তার বাহিনীতে প্রধানত রাজপুত ও সিন্ধি যোদ্ধারা ছিল, যাদের যুদ্ধশৈলী ছিল পারদর্শী। রাজা দাহির নিজেই যুদ্ধের নেতৃত্ব দেন। আরোরের যুদ্ধ ছিল সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলোর একটি। যুদ্ধ শুরু হয় যখন মুহাম্মদ বিন কাসিম আরব অশ্বারোহী বাহিনী দিয়ে সিন্ধুর সেনাবাহিনীর ওপর আঘাত হানে। দাহির তার হাতির বাহিনী নিয়ে আরব বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করেন। যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে, কিন্তু আরব বাহিনীর কৌশল এবং দুঃসাহসিক বীরত্বের ফলে সিন্ধুর রাজা দাহির কোণঠাসা হয়ে পড়েছিল। রাজার বাহিনী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং দাহির এক পর্যায়ে নিহত হন। আরোর শহর আরবদের অধিকারে চলে যায়। তারা বিজয়ী হয়। আরোর বিজয়ের পর মুহাম্মদ বিন কাসিম মুলতানের দিকে অগ্রসর হন। মুলতান ছিল সিন্ধু অঞ্চলের অন্যতম ধনী শহর, যেখানে সোনা ও সম্পদের বিশাল ভাণ্ডার ছিল। এখানকার রাজা, যিনি কান্নৌজের ব্রাহ্মণ রাজা নামে পরিচিত ছিলেন, আরবদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। মুলতানের দুর্গ ছিল সুদৃঢ় এবং আরবদের জন্য এটি দখল করা সহজ ছিল না। মুহাম্মদ বিন কাসিম শহর অবরোধ করে রাখেন এবং দীর্ঘ সময় যুদ্ধ চলতে থাকে। অবশেষে আরব বাহিনী শহরের প্রধান জল সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দিলে প্রতিরক্ষাকারীরা দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত মুলতানও মুহাম্মদ বিন কাসিমের দখলে চলে আসে। দেবল, আরোর ও মুলতানের যুদ্ধ ছিল মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়। দাহির ও তার সৈনিকরা বীরত্বের সাথে প্রতিরোধ গড়ে তুললেও আরবদের সুসজ্জিত বাহিনী ও কৌশলের কাছে তারা পরাস্ত হয়। এই বিজয়ের ফলে সিন্ধু অঞ্চল ইসলামী শাসনের অধীনে চলে আসে এবং ভারতীয় উপমহাদেশে ইসলাম বিস্তারের সূচনা ঘটে। সিন্ধুর স্থানীয় জনগণ যুদ্ধের সময় বিভক্ত ছিল। কেউ কেউ রাজা দাহিরের নেতৃত্বে লড়াই করেছিল, আবার কেউ আরবদের আগমনের পর পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছিল। আরোর বিজয়ের পর অনেকেই ইসলাম গ্রহণ করেছিল, আবার কেউ কেউ গোপনে বিদ্রোহ চালিয়ে গিয়েছিল। সিন্ধু বিজয়ের ফলে অঞ্চলের ভাষা, ধর্ম এবং বাণিজ্যে গভীর পরিবর্তন আসে। আরব শাসনের ফলে সিন্ধুর ভাষায় আরবি ও ফার্সি শব্দের প্রভাব পড়ে। প্রশাসনিক ও বাণিজ্যিক ক্ষেত্রে আরবি ভাষার প্রচলন বৃদ্ধি পায়, যা পরবর্তীতে উর্দু ভাষার বিকাশে ভূমিকা রাখে। ইসলামের বিস্তার সিন্ধু অঞ্চলে দ্রুত ঘটে। স্থানীয় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের এক অংশ ইসলাম গ্রহণ করে, তবে অনেকেই তাদের পূর্ববর্তী ধর্মাচার ধরে রাখে। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা এই অঞ্চলের ধর্মীয় চিত্র পরিবর্তন করে। সিন্ধু বিজয়ের ফলে আরব ও দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পায়। আরব ব্যবসায়ীরা সিন্ধুর সমুদ্রপথ ব্যবহার করে ভারত ও চীনের সাথে বাণিজ্য সম্প্রসারিত করে। এতে স্থানীয় বাজারে নতুন পণ্য, প্রযুক্তি ও সংস্কৃতির সংমিশ্রণ ঘটে। মুহাম্মদ বিন কাসিম ছিলেন একজন মহান মুসলিম সেনাপতি, যিনি 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে উপমহাদেশে ইসলামের প্রসার ঘটান। তবে তার শেষ জীবন এক রহস্যময় পরিণতির শিকার হয়েছিল। মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর কারণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। প্রধান দুটি মত হল উমাইয়া খলিফার রোশনালে পতন। মুহাম্মদ বিন কাসিম ছিলেন খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের আমলে সিন্ধুর গভর্নর, কিন্তু আল ওয়ালিদের মৃত্যুর পর নতুন খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক ক্ষমতায় আসেন। তিনি খলিফা আল ওয়ালিদের ভাই ছিলেন, যিনি মুহাম্মদ বিন কাসিমকে অপসারণ করেন। খলিফা সুলাইমান মুহাম্মদ বিন কাসিমকে খুব একটা ভালো চোখে দেখতেন না। ইতিহাস অনুযায়ী মুহাম্মদ বিন কাসিম রাজবন্দী হন এবং কারাগারে কঠিন নির্যাতনের শিকার হন, যা তার মৃত্যুর কারণ হতে পারে। সিন্ধু রাজবংশের প্রতিশোধ। বলা হয় মুহাম্মদ বিন কাসিম যখন রাজা দাহিরের কন্যাকে বাগদাদে পাঠান, তখন তিনি উমাইয়া খলিফার কাছে অভিযোগ করেন যে মুহাম্মদ বিন কাসিম তাকে অসম্মান করেছেন। এর ফলে খলিফা সুলাইমান তাকে কঠোর শাস্তি দেন এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। প্রথম দিকে মুহাম্মদ বিন কাসিম উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্ণ সমর্থন পেয়েছিলেন, কিন্তু ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার অবস্থানও দুর্বল হয়ে পড়ে। নতুন খলিফা সুলাইমান তাকে ব্যক্তিগত শত্রুতা ও অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে নির্মম পরিণতির দিকে ঠেলে দেন। তার অকাল মৃত্যুর পরও মুহাম্মদ বিন কাসিমের বিজয়ী অভিযান ভারতীয় উপমহাদেশে ইসলামের বিস্তারে বড় ভূমিকা রাখে। সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে ইসলামী সংস্কৃতি ও প্রশাসনের ভিত্তি স্থাপিত হয়েছিল, যা পরবর্তীতে দিল্লি সালতানাত ও মুঘল সাম্রাজ্যের মাধ্যমে আরও বিস্তৃত হয়। ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসনের প্রথম প্রবেশদ্বার হিসাবে মুহাম্মদ বিন কাসিম চিরস্মরণীয় হয়ে আছেন। তার জীবন ও মৃত্যু একদিকে যেমন বীরত্বের প্রতীক, তেমনি উমাইয়া রাজনীতির জটিলতার উদাহরণ। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়
ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। তার সামরিক দক্ষতা ও প্রশাসনিক কাজের কারণে তিনি আজও ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। মোহাম্মদ বিন কাসেমের মতো সেনাপতিকে ষড়যন্ত্র করে হত্যা করা কি ঠিক হয়েছিল? কমেন্টে জানান আপনার মতামত।